এখানে কোনো কোলাহল নেই, মানুষের চিৎকার চেঁচামেচি নেই, গাড়ির প্যাপে হর্ন নেই, একদম আছে শুধু প্রকৃতি আর মেঘ, আর তার মধ্যে আমরা। দারুণ লাগছে। খিদে আর তেষ্টা মিটিয়ে দেয়, সেইটা একটু খেয়ে দেখছি। মুখটা বেশ রিফ্রেশড হলো আর টক লাগলো, আমলকির মতো দারুণ লাগলো। ফ্রেন্ডস, অবশেষে দর্শন পেলাম श्वेत शुभ्र कांचनजंगा। लगने से प्यास लगने से तब हम इसको ऐसा करके ऐसा छील के उसके बाद हम लोग इसको ये पूरा खट्टा है आपका इमली और आपका लेमन के तरह। अच्छा, खाना पड़ेगा और खट्टा भी रहता है और पेट भी भर जाता है, प्यास भी भर जाता है। এদিকে পেছনে রয়েছে হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন। এখান থেকে কুইনাইন তৈরি হয়, যে কুইনাইনটা ম্যালেরিয়া রোগের মানে খুব উপকারী একটা মেডিসিন। গাছগুলো দেখছো, এটা একটা স্পেশাল ক্যারেক্টারের গাছ, মানে মেডিসিনাল প্ল্যান্ট। ये रस निकल रहा है। हाँ हाँ, ये दवाई है, অ্যান্টিসেপটিক ফ্রেন্ডস, রয়েছি নামথিং পোখরির। এখন এক ফোঁটাও জল নেই, তাই সবুজ দিগন্ত মাঠ, সুন্দর লাগছে। इसका पेट का बीमार है, पेट का बीमारी, हाँ पाइल्स, इसका जो रस खाने से हाँ। 1 चम्मच खाने से पेट पेट पूरा क्लियर भी हो जाता अच्छा है। अच्छा और पाइल्स का मतलब अच्छा पाइल्स। अच्छा, लेकिन 1 चम्मच खाने के लिए हिम्मत चाहिए इसके लिए। क्यों? मतलब 1 चम्मच खाने से आदमी लोग उल्टी कर देता है, ओ। इतना भयंकर कड़क रहता है। কড়ক। আচ্ছা, মানে এটা প্রচন্ড তেতো, ওই আমাদের শিউলি পাতার মতো। কুয়াশা ভেজা পাহাড়ের ভোর, কমলা লেবুতে ঝুলে থাকা রোদ্দুর আর নীরব একটা গ্রাম, এভাবেই প্রতিদিন ঘুম ভাঙে সিটংয়ের। দার্জিলিং জেলার এই লেপচা গ্রামটা শুধু একটা অফবিট ডেস্টিনেশন না, এটা যেন কমলা লেবুর গাছ, মেঘ আর পাহাড়ের মধ্যে বানানো ছোট্ট এক স্বপ্ন। এখানে নেই কোনো শহরের কোলাহল, নেই ভিড়ভাট্টা, আছে শুধু ভিজে মাটির গন্ধ, পাইন জঙ্গলের হাওয়া আর পাহাড়ি গ্রামের আস্তে আস্তে জেগে ওঠা সকাল। এখানে সকাল শুরু হয় পাখির ডাক দিয়ে, কুয়াশায় ঢাকা কমলা লেবুর বাগান দিয়ে, আর দূরে দেখা যায় শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘার লাজুক ঝলক। শীতকালে কমলা লেবুতে ভরে যায় পুরো ভ্যালি, আর বর্ষায় সবুজে ঢেকে যায় চারদিক। আর তার সঙ্গে আছে পুরনো লেপচা গ্রাম, ছোট ছোট হোমস্টে, লোকাল ফুড আর একদম নিজের মানুষদের মতো হাসি খুশি গ্রামবাসী। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফিট উচ্চতায় অবস্থিত এই সিটং এখন ভ্রমণ রসিক বাঙালিদের কাছে হয়ে উঠেছে খুবই জনপ্রিয় এক পর্যটন স্থান। আজকের ভ্লগে আমি ঘুরে দেখাবো এই সিটং ও এর চারিপাশের কিছু দ্রষ্টব্য স্থান। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভ্লগটা। আর আমি সৌমাল্য, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার সৌমাল্য। অফবিট দার্জিলিং 2025 সিরিজের 4 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে সুস্বাগতম। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এবারে উত্তরবঙ্গে ঘুরতে এসে প্রথম দিন তাকদা ও দ্বিতীয় দিন কার্শিয়ংয়ে থেকে আজ তৃতীয় দিন চলে এসেছি সিটংয়ে। আজ ও আগামীকাল রাত্রিটা এই সিটংয়েই থাকবো। আজ সকালে কার্শিয়ং থেকে বেরিয়ে কার্শিয়ংয়ের কিছু সাইট সিন দেখে পৌঁছে গেছি সিটং। এক এক করে কার্শিয়ংয়ের সাইট সিন দেখে সিটং পৌঁছাতে আমাদের লেগে গেল প্রায় 4 ঘন্টা। এই কার্শিয়ংয়ের ভ্লগ আমি আগের পর্বে শেয়ার করেছিলাম, যদি না দেখা হয়ে থাকে গিয়ে একবার দেখে আসতে পারো, তাহলে এই সিরিজের ধারাবাহিকতা বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। সময় এখন প্রায় দুপুর 2:30। এসে পৌঁছালাম আপার সিটংয়ের শেরপাস সানরাইজ হোমস্টেতে। শুরুতেই যে জিনিসটা সব থেকে মনকে ভালো করে দিল সেটা এই হোমস্টের পারিপার্শ্বিক পরিবেশ। সামনেই ঘাসে ঢাকা সুন্দর একটা লন, নানা রকম পাহাড়ি ফুলের গাছ, অদূরেই জমিতে চাষ হচ্ছে কোনো একটা পাহাড়ি শস্য। তাহলে রুম ট্যুরটা দিয়ে দিই। সামনে আর একটা হোমস্টে, সিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে, আর আমাদেরটা হচ্ছে শেরপাস সানরাইজ হোমস্টে। এইটা আমাদের রুম। এখানে একটা ট্রিপল বেড আছে, বড় একটা খাট, এখানে একটা সিঙ্গেল বেড, মিরর, অনেক ছবি, অনেক ঘড়ি অ্যাভেলেবেল, হট কেটলি আছে গরম জল করার জন্য, আর এদিকে ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, কোনো ব্যাড স্মেল নেই, গিজার অ্যাভেলেবেল। আর রুমের সারাউন্ডিংসটা হচ্ছে কিছুটা এরকম, ওদিকে একদম জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা প্লাস সানরাইজ সব দেখা যাবে, খুব সুন্দর। আমরা রুমে লাগেজগুলো রেখে দিয়েছি, আর এখানে একটু এক্সট্রা জায়গা আছে বসার জন্য। খুব সুন্দর রুমটা, ভালো লেগেছে।
এটা হচ্ছে শেরপাস সানরাইজ হোমস্টে। চলো লাগেজ রেখে এবার খেতে যাই আগে, খুব খিদে পেয়েছে, লাঞ্চটা করে নিই। ফ্রেন্ডস আমরা লাগেজ টাগেজ রেখে চলে এসেছি নিচে ডাইনিংয়ে। এইটা হচ্ছে ডাইনিং, এই যে এইটা, এখানে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। চলো লাঞ্চে কী কী দিয়েছে, মনে হচ্ছে খুব এলাই আয়োজন আছে। উত্তরবঙ্গের আর 5টা হোমস্টের মতোই এখানেও প্যাকেজের খাওয়া শুরু হয় লাঞ্চ দিয়ে আর শেষ হয় পরের দিনের ব্রেকফাস্ট দিয়ে। এখানকার বিশেষত্ব হচ্ছে যে এখানে খাবার পরিবেশন করা হয় কাঁসার থালা ও কাঁসার বাটিতে। এখানে আমাদের দিয়ে দিয়েছে সাদা ভাত, বেগুন ভাজা, আলু স্কোয়াশের তরকারি, রঙিন পাঁপড় ভাজা, ডিম কষা আর ডাল। কোনো বিলম্ব না করেই আমরা আমাদের লাঞ্চ করতে শুরু করে দিলাম, কারণ এটা ঠান্ডার জায়গা, এই গরম খাবারকে ঠান্ডা হতে বেশিক্ষণ সময় লাগবে না। কিছুটা খাওয়ার পর বুঝলাম যে এখানকার খাবারের পরিবেশনটা যতটা ভালো ততটাও কিন্তু ভালো নয় এখানকার খাবারের স্বাদ। ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা এই পর্যন্ত মোটামুটি ঠিক ছিল, কিন্তু এরপরে স্কোয়াশের তরকারি খেতে গিয়ে বুঝলাম যে তরকারিতে দেওয়া কোনো আলুই সেদ্ধ হয়নি। ডিম কষাতেও একই ঘটনা। মনে হচ্ছিল যে খাবারগুলো খুবই তাড়াহুড়ো আর অযত্নের সাথে রান্না করা হয়েছে। আমি খুবই হতাশ হলাম, কিছুটা অবাকও হলাম। পরে জানতে পারলাম যে এখানকার রান্নার দায়িত্বে থাকা শেফ চেঞ্জ হয়েছে, ফলে খাবারের পরিবেশনটা এক থাকলেও রান্নার স্বাদ বদলে গেছে। ফ্রেন্ডস আমাদের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চটা মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, কারণ স্কোয়াশের তরকারিটা অতটা ভালো লাগেনি, আলুগুলো একটু নরম ছিল না, একদম শক্ত শক্ত ছিল। আর ডিম কষাটাও টেস্ট ভালো হয়েছিল, তবে আলুটা ওই আলুর সমস্যা, মানে এরা বেশি সেদ্ধ করেনি আলুটাকে। আর এমনি ডাল পাঁপড় ভাজা বেগুন ভাজা দিয়ে খেলাম, ওটাই বেশি ভালো লাগলো। আর গরম গরম ছিল, আয়োজন মানে পরিবেশনটা খুব ভালো করেছিল, এইটুকুই যা। খাওয়া দাওয়া শেষ হতে হতে বেলা আরও ফুরিয়ে এলো, সেই সঙ্গে ঠান্ডার পরিমাণটাও যেন আচমকাই বেড়ে গেল। ফ্রেন্ডস এখন বাজে প্রায় 6টা 13, আমাদের পকোড়া সস আর চা দিয়ে দিয়েছে। এই পকোড়াগুলো মোটামুটি হয়েছে, ওরা আলু আর পেঁয়াজ মনে হয় মিক্স আছে। গতকালের যে পেঁয়াজিগুলো ছিল দারুণ ছিল, কিন্তু একদম ক্রিস্পি, তবে এগুলো অতটা ক্রিস্পি না, বেসনের ডেলা ডেলা। এখানকার খাবার দাবার মোটামুটি লাগবে। ফ্রেন্ডস এখন বাজে 9টা 10-11 মতো হবে। এখন আমাদের এসে বলে গেল ডিনার রেডি, চলো ডিনার করতে যাই। সময় এখন রাত 9:30, চলে এসেছি ডিনার করতে। রাতে ঠান্ডা মারাত্মক, হাত ধোয়ার জলটা পুরো বরফ ঠান্ডা। কোনো রকমে হাত ধুয়ে বসে পড়লাম ডিনার করতে। ডিনারে দিয়ে দিয়েছে রুটি, চিকেন কষা আর আলু ভাজা। আর যারা চিকেন খাবে না তাদের জন্য অপশান রয়েছে ডিমের অমলেট। রাতের ডিনারটাও ঠিক দুপুরের মতোই পরিবেশন করেছে কাঁসার থালা ও কাঁসার বাটিতে, তবে খাবারের মান ও স্বাদ কোনোটাই ভালো নয়। রুটিগুলো মোটা ও শক্ত, আলু ভাজাতে পুরো তেল ভর্তি, চিকেন কষার কোনো টেস্ট নেই, চিকেনের ঝোলটা পুরোটাই প্রায় তেল। না দুপুরের না রাতের কোনো খাবারই সময় ধরে যত্ন করে বানানো হয়নি। ডিনার শেষে আমি আমাদের ড্রাইভার দাদার সাথে কথা বলে বুঝলাম যে এখানকার রান্নার শেফ চেঞ্জ হয়েছে। আমাদের ড্রাইভার দাদা চিরিং ভাই খুবই কোঅপারেটিভ। উনি দায়িত্ব নিয়ে আমাদের আশ্বাস দিলেন যে আগামীকাল থেকে খাবার নিয়ে কোনো অসুবিধা আমাদের আর হবে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও একটা রাতের অবসান। রাতের শেষে ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দিতেই ভোরের আলো জানিয়ে দিল সকাল হয়েছে। ঘরের ভেতর থেকেই সানরাইজ দেখা গেলেও কাঞ্চনজঙ্ঘার কোনো দেখা নেই। যদিও এই সকালগুলো আমার বা তোমাদের জীবনের আর 5টা সকালের থেকে একটু আলাদা। ঘুম থেকে উঠেই তাড়া নেই, নেই অফিস কিংবা কাজের জায়গায় যাওয়ার তোড়জোড়। সময় এখন প্রায় সকাল 7:30। আমাদের মর্নিং টি দিয়ে গেল, দিয়েছে দুধ চা, তার সাথে বিস্কিট। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 16ই মার্চ 2025 রবিবার। সকাল সকাল উঠে পড়েছি, চা দিয়ে গেছিলো, দুধ চা খেয়েছি। আর সকালে একদম ওয়েদারটা ক্লিয়ার ছিল, সানরাইজটা খুব ভালো দেখেছি। এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘার হালকা একটা রেঞ্জ দেখা গেছিলো, আর এই দিক থেকে সানরাইজটা খুব সুন্দর দেখেছি। ফ্রেন্ডস এখন ওই 9:30 মতো বাজে, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। চলো ব্রেকফাস্টে আমরা বলেছিলাম লুচি পুরি, চলো ভেতরে যাই লুচি পুরি খেয়ে নিই। সকালের মেনুতে লুচি বা রুটি,
এবং এর সাথে একটা তরকারি আর ডিম সেদ্ধ বা অমলেট। যাই খাও না কেন তোমাদের আগের দিন রাত্রিরে ডিনারের সময় বলে দিতে হবে যে নেক্সট ডে সকালের ব্রেকফাস্টে কি নেবে তোমরা। গতকালের খাবারের চেয়ে আজকের খাবারের স্বাদ অনেক ভালো। আমাদের ড্রাইভার দাদা হয়তো এই হোমস্টের মালিককে আমাদের প্রবলেমটা জানিয়েছিল, তাই হয়তো মালিকের পাওয়া নির্দেশে আজকের রান্নাটা বেশ ভালো করে করেছে এখানকার বর্তমান শেফ। ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, খুবই ভালো লাগলো। গতকাল বলার পর আজকে রুটিগুলো বেশ পাতলা নরম সুন্দর করেছে, আলু চচ্চড়িটাও টেস্টি হয়েছিল। গতকালের মতো সেই গাদাখানিক তেল দিয়ে যা করে দেয় সেটা না, আমরা বলেছিলাম বলে আজকে ভালো করেছে। আজকে খুব ভালো লেগেছে, খুব তৃপ্তি হলো। নরম নরম রুটি আর তার সাথে আলু চচ্চড়ি। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো শিটংয়ের সাইট সিন করতে। এখন ঘড়ি কাটাই 9:30 বাজে, ওই 9:36 মতো বাজে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে আমরা শিটংয়ের প্রপার সাইট সিনগুলো করবো, যেমন অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোকরি, যোগীঘাট ব্রিজ, তারপর হচ্ছে মালদিরাম টি গার্ডেন, ওইগুলো আমরা কভার করব। ফ্রেন্ডস, এখন ওই বাজে 10:05, একটু দেরি হয়ে গেল সবাই মিলে বেরোতে। এখন বেরোচ্ছি শিটংয়ের সাইট সিন করতে। চলো গাড়িতে উঠি। আজকে হোমস্টের খাবারটা খুব ভালো ছিল, মানে রুটিটাও নরম ছিল, তরকারিটাও ভালো করেছিল। কালকে বলেছিলাম তাই ভালো করেছে। চলো সাইট সিনে যাই, শিটংয়ের সাইট সিন। ফ্রেন্ডস, উঠে পড়েছি গাড়িতে। পেলে কাহা যা রে হাম? मालदीराम टी गार्डन। প্রথমে আমরা মালদিরাম টি গার্ডেন যাচ্ছি। চলো, ওটা একটা শিটংয়ের সাইট সিন, মালদিরাম টি গার্ডেন। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি শিটংয়ের আমাদের প্রথম সাইট সিন মালদিরাম টি গার্ডেন। মালদিরাম টি গার্ডেন থেকে কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, প্লাস সানসেট ভিউ। কিন্তু এই মুহূর্তে ওই দিকটা আমরা যেখানে হোমস্টেতে ছিলাম ওদিক থেকে এলাম, হোমস্টের ওদিকটা ক্লিয়ার ছিল, কিন্তু এখানে পুরো মেঘে ঢেকে দিচ্ছে। দেখো মেঘটা মানে বিশাল স্রোতে প্রচণ্ড হাওয়ার গতি নিয়ে এগিয়ে আসছে এই মেঘটা, আর চারদিক ঢেকে যাচ্ছে। আর এই হচ্ছে মালদিরাম টি গার্ডেন, এই পুরো মালদিরাম টি গার্ডেন। গাছগুলো দেখছো, এটা একটা স্পেশাল ক্যারেক্টারের গাছ, মানে মেডিসিনাল প্ল্যান্ট। আমাদের ড্রাইভার দাদা বলবে, সিং ভাই। इसको बोलता है ठुटने बोलता है। ठुटने। हाँ, और ये जब हम लोग जंगल में जाते हैं जैसा हाँ। घास लेने के लिए, हाँ, हाँ, हाँ। लकड़ी लेने के लिए, तो हाँ। हम लोग को जब भूख लग जाता है, भूख तब भूख लगने से, प्यास लगने से, जब हम लोग इसको ऐसा करके ऐसा छील के उसके बाद हम लोग इसको, ये पूरा खट्टा है आपका इमली और आपका लेमन के लेमन के तरह। छील के अच्छा अच्छा, खाना पड़ेगा। और खट्टा भी रहता है और पेट भी भर जाता है, प्यास भी भर। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই ডালটা খেলে গলার টেস্টটা আর খিদেটাও হয়ে যায়, আর খেতে অনেকটা লেবু ইমলি মানে তেঁতুলের মতো, অনেকটা টক টক সাওয়ার। और ये है आपका काली झाड़ बोलता है। हाँ, काली झाड़ बोलता है इसको। काली झाड़। अच्छा, ये हम लोग जब छोटे बचपन में इसका बहुत सारा उपयोग है, मतलब हाँ। इसको जब हम लोग गुच्छा करके, जैसे गुच्छा ऐसा किया, ऐसा हाँ किया, हाँ, गुच्छा করে करके पूरा बड़ा करके रबर से बांधना पड़ेगा। हाँ। और ऐसा खेलने से भी वो मजा आता है, जो लड़के ओ लोग खेलता अच्छा है, अच्छा, हाँ हाँ, उसके लिए भी होता है। कित और कित दूसरा- खेला, और हाँ। दूसरा इसका जब हम लोग कहीं काट जाता है, काट जाता है, अच्छा। कुल्हाड़ी से रख हाँ। काटने से इसको ऐसा करके पूरा इसका रस निकलता रस है। निकाले, इसका ऐसा करके हाँ। ये जो ये रस निकल रहा है, हाँ हाँ, ये दवाई है, एंटीसेप्टिक है, हाँ, एंटीसेप्टिक है। दवाई लगा जो ये बसता है, हाँ, उसको घाव के ऊपर লাগা কে बांधने से বাঁধে, घाव ठीक हो जाता है। ঘা ঠিক হয়। মানে এই গাছের রসটা অ্যান্টিসেপটিকের কাজ করে, এবং কোনো কেটে ফেটে গেলে ঘা হলে সেই রসটা লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। এই পাহাড়ে এলে এইগুলোই ছোট ছোট জিনিস দেখতে খুবই ভালো লাগে। और इसका दूसरा उपयोगी क्या होता है, जिसका पेट का बीमार है, पेट या का पाइल्स बीमारी, वगैरह हाँ है, पाइल्स, हाँ। इसका जो रस खाने से, हाँ। 1 चम्मच खाने से पेट पेट पूरा क्लियर भी हो जाता अच्छा है। अच्छा अच्छा, और पाइल्स का मतलब अच्छा अच्छा दवाई है। पाइल्स, अच्छा। लेकिन 1 चम्मच खाने के लिए हिम्मत चाहिए इसके लिए, क्यों मतलब? क्योंकि 1 चम्मच खाने से आदमी लोग उल्टी कर देता है, इतना ओ। भयंकर कड़क रहता है इसका। কড়ক, আচ্ছা। মানে এটা প্রচন্ড তেতো, ওই আমাদের শিউলি পাতার মতো। হ্যাঁ, প্রচন্ড তেতো। এর রসটা খেলে ওই পেটের প্রবলেম বা পাইলসের প্রবলেম এগুলো সেরে যায়। 1 চামচ খেলেই হয়ে যায়। কিন্তু এখানে আমাদের চিং ভাই বলছে যে 1 চামচ খাওয়াটাই খুব চাপের ব্যাপার, কারণ এটা প্রচণ্ড তেতো। 1 চামচ খেলে একদম বমি চলে আসে, ওইটাই খুব রিস্কের, আর কিছু না। ফ্রেন্ডস, যে গাছটা লেমন এর টেস্ট, মানে যেটা খিদে আর টেস্টটা মিটিয়ে দেয়, সেইটা একটু খেয়ে দেখছি। আমলকির মতো, আমলকি টক টক, ভালো।
মুখটা বেশ রিফ্রেশড হলো, আর টক লাগলো, আমলকির মতো দারুণ লাগলো। এই পাহাড়ে এলে এইসব লোকাল জিনিসগুলো এক্সপ্লোর করতে আমার না ভীষণ ভালো লাগে। আজকে আমার রীতিমতো দারুণ লাগছে এই জিনিসটা জানতে পেরে, টেস্ট করে। এবার একটা ড্রোন শট নিয়ে নিই। এখন আস্তে আস্তে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, হালকা রোদ বেরোচ্ছে, মেঘটাও আসছে। এখন মহলদিরাম চা বাগানের পুরো এরিয়াটাই দখল করে নিয়েছে মেঘ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম চা বাগানের ওপর একটা ড্রোন শট নেব বলে। মিনিট 20 পরেও এখান থেকে মেঘ সরে না যাওয়ায় একটু রিস্ক নিয়েই ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম। তবে মেঘ থাকায় কোনো ফুটেজই ভালো এলো না। ড্রোনটা ল্যান্ড করব বলে ঠিক করেছি, ঠিক সেই মুহূর্তের জন্য মেঘটা একটু সরে যায়। ভালো ফুটেজ পাওয়ার আশায় ড্রোনটাকে আবারও কিছুটা হাইটে তুলতেই ঘটে গেল এক দুর্ঘটনা। একটি তারে গিয়ে ধাক্কা খেয়ে আমার ড্রোনটা পড়ে গেল চা বাগানের মধ্যে। আবারও আমি বিফল হলাম চা বাগানের ড্রোন শট নিতে। ড্রোনটা সামনেই পড়েছিল, তাই খুব একটা অসুবিধা হয়নি পেতে। ড্রোনের তেমন কিছু ক্ষতিও হয়নি, শুধু একটু কাদামাটি লেগেছিল। এখানে পুরো রোদ ঝলমলে আকাশ থাকলে সুন্দর একটা ভিউ আসতো, আর লাস্টে একটা অঘটন ঘটে গেছে। বাট ঠিক আছে, সেটা হলো কি, ওই এদিকে একটা তার ছিল, তারে লেগে চা বাগানে পড়ে গেছিল ড্রোনটা। তারপর আমি নিয়ে আসলাম, সামনেই পড়েছিল, অসুবিধা হয়নি। তারপর ড্রোনটা একটু নোংরা লেগে গেছিলো, কাদামাটি। তারপর ঠিক আছে, ড্রোনটা আবার উড়িয়ে দেখেছি, একদম ঠিক ফাইন। এখন এই পড়লাম গাড়িতে উঠে নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। ফ্রেন্ডস, চলে এসেছি এখন শিটংয়ের লেপচা মনেস্ট্রি। এটা একটা ছোট্ট মনেস্ট্রি, খুব বড় সড়ো না, কিন্তু এটা মেন যেটা হচ্ছে, এটা খুবই পুরনো মনেস্ট্রি এবং একদম মাটির তৈরি মনেস্ট্রিটা। ওই ওখানে এই স্তূপাগুলো দেখলেই বুঝতে পারবে কত দিনের পুরনো, অনেক পুরনো পেছনেই মনেস্ট্রি। এটাকে লেপচা মনেস্ট্রি বলে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায়। এই যে সেই মাটির লেপচা মনেস্ট্রি, এই লেপচা মনেস্ট্রি বলতে এটা লেপচাদের একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা প্রচুর পুরনো, আর এর ভেতরে মাটির, বাইরেটা সাপোর্ট দেওয়ার জন্য এখন রিসেন্টলি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দিয়েছে, কিন্তু ভেতরে দেওয়ালগুলো মাটির। আমি ভেতরে জুতো খুলে যাই, তারপর দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমরা এখন এই প্রবেশ করলাম মাটির মনেস্ট্রিটায়। নিচে সব মাটি, সব পুরো মাটি দিয়ে লেপা। আর এই হচ্ছে বুদ্ধ মূর্তি। এই হচ্ছে শিটংয়ের লেপচা মনেস্ট্রি। এগুলো মাটির দেওয়ালে সব আঁকা পেইন্টিংস। যে ওল্ড লেপচা মনেস্ট্রি বাইরে থেকে, আর এর সামনে হচ্ছে কিছু স্তূপা যেগুলো খুবই পুরনো। ওই যে আই লাভ শিটং, ওপরে আর যাচ্ছি না, গাড়ির ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এইদিকে হচ্ছে লেপচা মনেস্ট্রি। উঠে পড়েছি এখন গাড়িতে, এবার যাচ্ছি নেক্সট পয়েন্টে, খুব সম্ভবত অওলদারা ভিউ পয়েন্টে। ফ্রেন্ডস, আমরা এখন অওলদারা ভিউ পয়েন্টে এন্ট্রি নিলাম। এর ভেতরে এন্ট্রির জন্য 50 টাকা করে পার গাড়ি লাগলো। ফ্রেন্ডস, চলে এসেছি এখন অহলদারা ভিউ পয়েন্টে। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আনফর্চুনেটলি এখন প্রচণ্ড মেঘ, তার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এদিকে চা বাগান, এখানে মোমো স্টল আছে, খুব টুকটাক দোকানপাট আছে। তোমরা চাইলে এখানে স্ন্যাক্স করে নিতে পারো, মোমো টোমো। এখান থেকে দেখা যায় টেগর হিল, মানে এখান থেকে একটুখানি দূরেই সামনেই একটা হিল আছে, সেটা পুরো রবীন্দ্রনাথ টেগরের মুখের শেপে আকারের হয়ে গেছে, গাছপালা জন্মে, সেটা খুব সুন্দর লাগে। কিন্তু এখন এতটাই মেঘ যে ওইটুকু সামনেও দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘার কথা তো আমি ছেড়েই দিলাম, ওইটুকুও যদি না দেখা যায় তাহলে কী করবো বলে। আমি ওটার জন্যই এসেছিলাম মেনলি, ওটা দেখাবো বলে তোমাদের। ওটা খুব সুন্দর লাগে। আর এই রাস্তা দিয়ে চলে যেতে হবে ওই সামনে আরেকটা ভিউ পয়েন্টে, ওই হিলটাকেই টেগর হিল বলে। কারণ এই অ্যাঙ্গেল থেকে ওখানে গেলে দেখা যায় না টেগর হিলটা, এই অ্যাঙ্গেল থেকে ওই হিলটাকে ঠিক এরকম শোয়ানো রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মতো লাগে, দারুণ লাগে। ওটা আমরা আগের বার দেখেছিলাম, এখনও আমার চোখে ভাসছে। কিন্তু এত যে মেঘ, কি করব, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই দিকে পুরো দেখা যায় কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা, অপূর্ব সুন্দর লাগে যখন দেখা যায় পুরো নীল আকাশের মধ্যে সাদা কাঞ্চনজঙ্ঘা। কিন্তু আনফর্চুনেটলি এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। এই শিটংয়ে এলে তোমরা সিনকোনা ট্রি প্রচুর দেখতে পারবে। এই সামনেই অওলদারা ভিউ পয়েন্ট, এই পেছনে দোকানগুলো, এর পেছনেই হচ্ছে এগুলো সিনকোনা প্ল্যান্টেশন, সিনকোনা গাছ। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর
মেঘটা একটু সরে যেতেই দেখতে পেলাম টেগর হিল। প্রকৃতির কি সৃষ্টি যে এই মহান মানুষটার মুখটাকে এখানে ফুটিয়ে তুলেছে। ফ্রেন্ডস, আমার পেছনে কতটা দেখতে পাচ্ছে জানি না, আমি সিঙ্গেল ফটো তুলেছি বা ভিডিও তুলেছি, এক ঝলক ঝলক দেখা দিচ্ছে, মানে মেঘটা যে একটু সরে যাচ্ছে তখনই দেখতে পাচ্ছি টেগর হিল। ওই যে পেছনে ঠিক আমার টেগর হিল। এই কিছুক্ষণ আগে দেখলাম আবার পুরো মেঘে ঢেকে গেল। ক্লিয়ার থাকলে খুব সুন্দর বোঝা যেত। এই যে রবীন্দ্রনাথের নাক, মুখ, দাড়ি, এই যে টেগর হিল। ফ্রেন্ডস, আমাদের অহলদাটা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। যেখান থেকে যে মুখটাতে গাড়ি ছাড়লো তার একটু ওপরেই পাশে প্রচুর হোমস্টে রয়েছে। এইদিকে একটা যেমন হোমস্টে, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, এইদিকে আর একটা নতুন হোমস্টে হয়েছে, এর পেছনে ওইদিকে একটা হোমস্টে আছে। এই হোমস্টেটা কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, তবে এর কস্টিং প্রচুর বেশি। এই একদম ভিউ পয়েন্টে বলে, এই অহলদার 360 ডিগ্রি ভিউ পয়েন্ট কেন বলে জানো? কারণ ওই যেখান থেকে গেছিলাম ওখান থেকে এইদিকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যায়, পুরো দেখা যায়। এদিকে কাঞ্চনজঙ্ঘা, ওদিকে তিস্তা নদীর, মানে ওদিকটা প্লেনস ডুয়ার্সের ওই অঞ্চলটা পুরো দেখা যায়, কিন্তু আজকে দেখা যাচ্ছে না। এখন আবার দেখো রোদ বেরিয়ে গেল। অনেকক্ষণ ধৈর্য ধরার পর অ্যাট লাস্ট রবি ঠাকুরের মুখটা পাহাড়ের আকারে দেখতে পেলাম। এইগুলো হচ্ছে সিনকোনা গাছ। এদিকে পেছনে রয়েছে হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশন। এখান থেকে কুইনাইন তৈরি হয়, যে কুইনাইনটা ম্যালেরিয়া রোগের মানে খুব উপকারী একটা মেডিসিন, কুইনাইন। এই সেই সিনকোনা প্ল্যান্টেশন, সিনকোনা গাছ। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট। এই সামনে হচ্ছে নামথিং পোখরি। এই নামথিং পোখরি মানে পোখরি অর্থাৎ লেক, আর নামথিং হচ্ছে এই জায়গাটার নাম। তাই এই লেকটার নাম হচ্ছে নামথিং লেক বা নামথিং পোখরি। এখানে প্রচুর প্রজাতির স্যালামেন্ডার পাওয়া যায়, তাই এটাকে স্যালামেন্ডার লেকও বলা হয়। এর সামনেই রয়েছে একটা হনুমান স্ট্যাচু, আর এর পাশ দিয়ে রয়েছে রাস্তা যেখান দিয়ে চলে যাওয়া যাবে ফরেস্টের ভেতর হাঁটতে। এইদিকে পুরো ঘন পাইন বা ধুপির জঙ্গল, ভেতর দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজা লাগবে। চলো একটু গিয়ে ভেতরে হাঁটি। এখন জল নেই, বর্ষাকালের ঠিক পরে কিন্তু এলে প্রচুর জল থাকে, প্রচুর প্রজাতির স্যালামেন্ডার এখানে পাওয়া যায়। এই হচ্ছে নামথিং পোখরি। হনুমানজির মূর্তিটার ঠিক পাশেই একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে পাইন ফরেস্টের ভেতর হাঁটা যায়। চলো পাইন ফরেস্টের ভেতরে একটু স্ট্রোল করি। আমরা প্রবেশ করলাম ঘন পাইন জঙ্গলে, ধুপি জঙ্গলে। পাইন ফরেস্টের ভেতর দিয়ে চলে এলাম অনেকটাই ভেতরে। এই পাশে হচ্ছে নামথিং পোখরি। ভালোই লাগছে বেশ এই ফরেস্টের ভেতর স্ট্রোল করতে। ঘন পাইনের ধুপির জঙ্গল, এগুলো খুব সুন্দর ধুপির জঙ্গল। ওপর দিয়েও আর একটা রাস্তা আছে আরও ওইদিকে যাওয়ার, ওইদিকে আর যাচ্ছি না, এই সামনে যাচ্ছি। লেকটায় যদি নামা যায় দেখি। এই রাস্তা দিয়ে আমরা এই কাটাটারে, এখানে একটা অনেকখানি গ্যাপ রয়েছে, এখান দিয়ে ভেতরে ঢুকে গেলাম নামথিং পোখরির। ফ্রেন্ডস, রয়েছি নামথিং পোখরির, মানে নামথিং পোখরিতে নেমে গেছি, মানে নামথিং লেকে নেমে গেছি। এখন এক ফোঁটাও জল নেই, তাই সবুজ দিগন্ত মাঠ, সুন্দর লাগছে। অনেকেই নেমেছে, আর দুপাশেই পাইনের জঙ্গল। ওইদিকে একটা ভেতরে পাইনের জঙ্গলের ভেতরে একটা মহাকাল টেম্পল আছে, মানে শিবের মন্দির। আর এই দৃশ্য কি সুন্দর লাগছে, পুরো গ্রিনারি। ফ্রেন্ডস, আমাদের নামথিং পোখরি দেখা হয়ে গেছে। এবার আমরা লাস্ট ডেস্টিনেশন যাচ্ছি যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজ যাচ্ছি। যোগীঘাট ব্রিজ সিটং আর মংপুকে কানেক্ট করছে, আর ওখানে একটা নদী বয়ে যাচ্ছে, যে নদীটা হলো রিয়াং নদী। ওই নদীটার ওপর হচ্ছে যোগীঘাট ব্রিজ। ফ্রেন্ডস, আমরা এখন যোগীঘাট পৌঁছে গেছি। এই যোগীঘাট ব্রিজ সামনে আমাদের। হ্যাঁ, পুরনো ব্রিজ, ব্রিটিশ বানায়। ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি যোগীঘাটে। এই সামনে হচ্ছে যোগীঘাট ব্রিজ, আর আমরা এখন এই সাইড দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি রিয়াং নদীতে একটু পা ভেজাতে। নিচে হচ্ছে রিয়াং নদী, তার উপর দিয়ে হচ্ছে যোগীঘাট ব্রিজ। এখানে যোগীঘাট নামটা হয়েছে, যোগী বলতে যে সাধু সন্ন্যাসী যোগী, সেই যোগী। আর ঘাট বলতে এখানে মৃত্যুর পর অন্তিম সংস্কার যেটা করা হয় সেইটা এখানে করা হতো বলে, মানে ডেড বডি পোড়ানো হতো, তাই জন্য ঘাট বলা হয়। সেখান থেকেই যোগীঘাট, আগে এটা হতো এখানে, কিন্তু এখন ট্যুরিজম বাড়ার জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে। সেখান থেকেই নাম এসছে যোগীঘাট। আর এই ব্রিজটা অবভিয়াসলি যোগীঘাটে বলে যোগীঘাট ব্রিজ। ওই সাইডে একটা আছে ব্রিটিশ আমলের হ্যাঙ্গিং ব্রিজ, ওইটা হচ্ছে ব্রিটিশ আমলের পুরনো ব্রিজ যেটা হ্যাঙ্গিং, কিন্তু ওটা এখন বন্ধ রয়েছে। ওর ভেতর দিয়ে যাওয়া যায়, ওটা দিয়ে আর কি যাওয়া যায় না, কারণ ওটা অনেকটাই পুরনো হয়ে গেছে। এখন নতুন একটা ব্রিজ তৈরি হয়েছে, যেটা হচ্ছে এইটা যোগীঘাট ব্রিজ। এটা এখানকার অ্যাট্রাকশন। ফ্রেন্ডস, চলে এসেছি আমরা যোগীঘাট ব্রিজের নিচে রিয়াং নদীর কাছে। যে এই বয়ে যাচ্ছে
রিয়ং নদী। ওইখানটায় পাথর আছে বলে একটু খরস্রোতা, তবে এই দিকটা একদমই খরস্রোতা না। আর ওইটা দেখছো, ওটা হচ্ছে ব্রিটিশ আমলের পুরনো যোগীঘাট ব্রিজ। ওটা এখন বন্ধ আছে কারণ ওটা ভঙ্গুর হয়ে গেছে। আর এটা হচ্ছে মেইন যোগীঘাট ব্রিজ। আর নিচে দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং নদী। ফ্রেন্ডস, আমাদের যোগীঘাট ব্রিজ ঘোরা হয়ে গেছে। আজকের মতো শিলংয়ের সাইট সিন শেষ। এবার আমরা হোমস্টেতে ফিরে যাচ্ছি, গিয়ে লাঞ্চ করব। এখন মনে হয় 2-2:30 বেজে গেছে। আর গিয়ে লাঞ্চ করব। অন দ্য ওয়ে আর কিছু নেই, আপাতত এখন হোমস্টে যাচ্ছি। হোমস্টে যাওয়ার পথে দেখতে পেলাম একটা কমলালেবুর বাগান। এখন মার্চ মাস বলে কোনো কমলালেবু নেই, তবে ডিসেম্বর জানুয়ারি মাসে আসলে খুব সুন্দর লাগে। ফ্রেন্ডস, আমাদের শিলংয়ের আজকের সাইট সিন হয়ে গেছে। আমরা চলে এসেছি হোমস্টেতে। এখন পটাপট লাঞ্চ করে নিয়ে একেবারে ফ্রেশ হব। প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চটা করে নিয়ে রুমে যাব। আর এখন কিন্তু ওয়েদারটা অনেকটা ক্লিয়ার লাগছে, মানে সেই গতকালের মতো ডিপ ঘন ওই রকম মেঘটা নেই যে কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচণ্ড জলীয় ঠান্ডা, সেই জিনিসটা নেই। এবার কালকে সকালের অপেক্ষা যদি কাঞ্চনজঙ্ঘা এদিকে দেখা যায়। আর এদিকে সানরাইজটা গিয়ে খুব সুন্দর দেখা গেছে। ফ্রেন্ডস, এখন লাঞ্চ করতে ঢুকছি। এই যে ডাইনিং হল, আমরা বলে দিয়েছি লাঞ্চটা এখন এবার রেডি করতে। ফ্রেন্ডস, আমাদের দিয়ে দিয়েছে গরম গরম ভাত, সুন্দর বাটি শেপের দিয়েছে। আর এটা মনে হচ্ছে বাঁধাকপির তরকারি বা সামথিং ওরকম কিছু। ক্রিস্পি আলু ভাজা, আজকে বেশ রান্নাটা ভালো করেছে। আর অমলেট, পাঁপড় আর ডাল। আজকে মনে হচ্ছে রান্নাটা ভালো হয়েছে গতকাল বলাতে। গতকালের থেকে আজকের লাঞ্চের খাবারগুলোর মান ও স্বাদ দুটোই খুবই ভালো। ফ্রেন্ডস, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে। কালকে বলেছিলাম বলে মনে হয় মালকিনের সাথে আমরা ছেরিং ভাইকে বলেছিলাম, ছেরিং ভাই হয়তো মালকিনকে বলেছে, মালকিন আবার এদের হয়তো বলেছে বলে আজকে রান্নাগুলো খুব ভালো করেছে। ডালটা পাতলাও না, মটর ডাল সুন্দর করেছিল। তার সাথে বাঁধাকপির তরকারি, আলু সেদ্ধ, বাঁধাকপি ঠিক আছে, টেস্ট ঠিক আছে। অমলেট করেছিল, অমলেটটা কাঁচা ছিল না, মানে কালকে যেগুলো ফল্ট ছিল সেগুলো সব ইমপ্রুভ হয়েছে এবং খুবই খেতে সুস্বাদু লেগেছে, খুবই ভালো লেগেছে। আজকে আমাদের লাঞ্চ করতে বেশ দেরি হয়েছে। লাঞ্চ সেরে আমি হোমস্টের রুমে এসে সব ভিডিওগুলো এক্সটার্নাল হার্ড ডিস্কে সরাচ্ছিলাম। ইতিমধ্যেই বিকেল পেরিয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে। সময় যখন প্রায় সন্ধে 6:30, তখন আমাদের দিয়ে গেল পকোড়া আর চা। পকোড়াগুলো গতকালের চেয়ে বেশ টেস্টি, চাটাও বেশ ভালো করেই বানিয়েছে। ফ্রেন্ডস, এখন বাজে 9টা। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড লাগছিল আজকে অনেকখানি গাড়ি জার্নি হয়েছে তো খুব কষ্ট হচ্ছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠে পড়েছি, দেখি ডিনার রেডি হয়ে গেছে, সব ডিনার খেতে চলে এসছে। আমি এই সোয়েটার পরে চলে এলাম। প্রচণ্ড হাওয়া, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর মনে হচ্ছে ওয়েদার ক্লিয়ার। ওয়েদারটা দেখো এবার, এইরকম কিছুটা ওয়েদার। ওপরে চাঁদ দেখা যাচ্ছে, হালকা আকাশে মেঘ, তারাগুলোও দেখা যাচ্ছে এবং ওদিকে পাহাড়ের গায়ে তারাগুলো দেখা যাচ্ছে, মানে পাহাড়ের বাড়িগুলোর যে আলোগুলো জ্বলছে সেগুলোর জন্য পাহাড়ে মনে হচ্ছে কেউ তারা পুঁতে রেখেছে, সেইগুলো ফিল হচ্ছে এখন, যেটা গতকাল হচ্ছিল না মেঘের জন্য। ডিনারে ভাত আর রুটির দুটোরই অপশান আছে। আমি ভাত আর রুটি মিশিয়ে নিয়েছি, আর সাথে আছে আলু ফুলকপি ভাজা, ডাল আর চিকেন কারি। ডিনারের খাবারগুলো গতকালের থেকে বেশ ভালো ও যথেষ্ট পরিমাণেই দিয়েছিল। তো ফ্রেন্ডস, আমাদের ডিনার হয়ে গেছে। এখন গলাটা আস্তে আস্তে বসছে, মানে
হালকা হালকা সর্দি সর্দি লাগছে, 3 দিন হয়ে গেল তো। আর এখানে শিটংয়ে এসে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো, ঠান্ডা লাগারই কথা, হালকা হালকা ঠান্ডা মনে হচ্ছে লাগছে। আর আজকের ডিনারটা কিন্তু বেশ ভালোই ছিল, চিকেনটা খুব সুন্দর কষা কষা করে করেছিল। আজকে এখান থেকে একটা সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে এই যে এইদিকে দেখছো আমার পেছনে জানলাটা, এর পাশেই হচ্ছে বিছানাটা। তো সকালবেলা মানে একদম শুয়ে শুয়ে এখান থেকে সোজা সানরাইজটা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, কাঞ্চনজঙ্ঘা একটা সাইড থেকে দেখা যাবে, কিন্তু সানরাইজটা একদম সুন্দর দেখা যায়, খুব সুন্দর লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। কালকে আমরা এখান থেকে তাবাকশি যাব, অন দ্য ওয়ে নেপাল বর্ডার, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, গোপালধারা টি স্টেট, ওইগুলো দেখে তাবাকশি যাব। ঠিক আছে, ব্লগটা এখানে রাখছি, এন্ড করছি এখনই। আবার কালকে সকালে কন্টিনিউ করব। গুড নাইট। রাতের আধার কেটে ভোর হলো, সময় তখন ভোর 5টা। মোবাইলের অ্যালার্মে ঘুমটা ভাঙতেই আগেই জানলার পর্দা সরিয়ে দেখলাম ওয়েদার কেমন। ঠিক বুঝতে না পারাই হোমস্টের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বুঝতে পারলাম যে ওয়েদার বেশ ভালোই ক্লিয়ার, কিন্তু তখন সবে ভোর হয়েছে, তাই দূরের সাদা পাহাড়গুলো ঠিক বোঝা যাচ্ছিল না যে ওটা কাঞ্চনজঙ্ঘার পিক নাকি মেঘ। 10 মিনিট মতো অপেক্ষা করতেই বুঝতে পারলাম যে আজকে আমাদের ভাগ্য প্রসন্ন। বরফে ঢাকা শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা আজ ভালোই দৃশ্যমান। কোনো বিলম্ব না করেই রুম থেকে ক্যামেরা সেট করে কিছু ফুটেজ নিতে শুরু করলাম। তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা ধীরে ধীরে সূর্যের প্রথম কিরণে রঙিন হতে লাগলো। একটা সময় এলো যখন কাঞ্চনজঙ্ঘার শ্বেত শুভ্র রং বদলে গেল সিঁদুরে লাল রঙে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 17ই মার্চ 2025 সোমবার। এখন বাজছে ওই 6:30টার মতো, আর এখন ওয়েদার খুবই ক্লিয়ার, আর টেম্পারেচার হচ্ছে 14 ডিগ্রি। আর সানরাইজটা এদিক থেকে দেখলাম, অপূর্ব সুন্দর লাগলো। তার সাথে মেন সারপ্রাইজটা হচ্ছে এইটা, স্লিপিং বুটটা। ওই যে আমি মোবাইলের ক্যামেরায় খুব সুন্দর করে ভিডিও তুলেছি, এখন তো সবে 6:30 বাজে। আমি সেই ভোর 5:30 থেকে উঠে এখানেই দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগলো, এখনও ভালোই দেখা যাচ্ছে, আর ওয়েদার অনেকটা ক্লিয়ার। অবশেষে 3 দিন কাটানোর পর আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার পেলাম। ফ্রেন্ডস, আমরা সেই সকাল থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখছি। এখন চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে। আজকে ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার, মানে খুবই ক্লিয়ার বলতে গেলে। মেঘ আছে একদম দূরে দূরে হালকা হালকা, কিন্তু সেই রকম যে ঘন ওই মেঘ আমরা যে 3 দিন পেয়েছিলাম, ভাবতেই পারিনি আজকের ওয়েদারটা এত ক্লিয়ার হবে। মানে এটা কমপ্লিটলি একটা সারপ্রাইজ আমাদের কাছে, যে এত সুন্দর ক্লিয়ার হয়ে গেল, আকাশ পুরো নীল। চলো এবার ব্রেকফাস্ট করি। আজকে আমরা ব্রেকফাস্টে ম্যাগি খাবো, বলে দিচ্ছি ম্যাগি অর্ডার, মানে ম্যাগি বলে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছে, আর তার সাথে অমলেট দিয়ে দিয়েছে আমাদের ম্যাগি। ফ্রেন্ডস, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা বেশ ভালো ছিল। ফ্রেন্ডস, আমাদের হয়ে গেছে। আলবিদা কাঞ্চনজঙ্ঘা, আবারও আসবো এখান থেকে বা অন্য কোথা থেকে তোমাকে দেখবো। খুব সুন্দর লাগলো, অসাধারণ লাগলো। এখন আমরা হোমস্টে থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তাবাকশির উদ্দেশ্যে। তাবাকশি যাওয়ার পথে লেপ্চাজাগর ভিউ পয়েন্ট, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, নেপাল বর্ডার, এগুলো করতে করতে যাব। আর চলো লেপ্চাজাগর যাই। আজকে লেপ্চাজাগর যাব ঘুম হয়ে, প্রথমে ঘুম যাব, ঘুম থেকে লেফট সাইড হয়ে লেপ্চাজাগর যাব। অনেকক্ষণ সময় লাগবে, আজকে জার্নিটা হেট্রিক হতে চলেছে, কারণ মার্কেটিং করব, অনেক সময়ও লাগবে। হোমস্টে পৌঁছতে পৌঁছতে ওটা 4টে বেজে যাবে। ফ্রেন্ডস, আমরা এই 2 দিন শিটং ছিলাম, শিটং ঘুরলাম, প্লাস তার আগের 2 দিন কার্শিয়ং এবং তাকদা ঘুরলাম। এই অফবিট
প্লেসেসগুলো সন্ধান উনি দিয়েছিলেন এবং উনি আমাদের এই পুরো ট্যুরটাকে কম্প্যাক্ট করে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। আপনার নাম? শিরিং শেরপা। এনার সাথে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো মানুষ, খুব সুন্দর ঘোরাবে, আমি কথা দিচ্ছি। আশা করি তোমরা হতাশ হবে না, অবশ্যই কন্ট্যাক্ট করো। এই অফবিট দার্জিলিং, অফবিট কালিম্পং বা সিকিমের দিকে যেতে গেলে ওনাকে কন্ট্যাক্ট করো, উনি দায়িত্ব নিয়ে তোমাদের ঘোরাবে, খুবই ভালো লাগবে আশা করি। ठीक है। ये होम स्टे का खासियत मेनली आपका ऐसा है कि आपका रूम से आपका सनराइज व्यू, हाँ बहुत अच्छा सनराइज। मतलब आपको मतलब दार्जिलिंग जब जाते हैं तो सुबह सुबह टाइगर हिल 3-4 बजे के लिए टाइगर हिल के लिए जाना पड़ता है। उसके लिए यहाँ पर जब आएंगे तो यहाँ से अब जब आप सनराइज देखेंगे तो मतलब टाइगर हिल में आपको वही मतलब एक ही व्यू, हाँ एक ही व्यू लगेगा। মানে টাইগার হিলের এটা সাবস্টিটিউট বলতে পারো, যে আমরা উপর থেকে যেমন আজকে সকালে এদিকে ইস্টে সানরাইজ আর নর্থে কাঞ্চনজঙ্ঘা একসাথে দেখলাম, সেটাই তোমরা টাইগার হিলেও পাবে, তেমনি এখানেও পাবে। তাই জন্য এটা টাইগার হিলের সাবস্টিটিউটও বলতে পারো। যারা দার্জিলিং গিয়ে অত টাইগার হিলে ভিড় ভাট্টা বা অত রাত 3টের সময় না যেতে পারো, তোমরা এইসব হোমস্টে থেকে এখান থেকে করতে পারো। ये पीसफुली जगह है, हाँ बहुत मतलब पीसफुल, होम स्टे के कंपैरिजन में दूसरा होम स्टे চারদিকে জঙ্গল, খুব সুন্দর। हाँ तो मतलब एकदम सन्नाटा रहता है। हाँ। खाली चिड़ियों का आवाज, और इधर मतलब ये जगह में हरिन वगैरह चढ़ता है, हाँ। जंगली मुर्गी वगैरह हाँ। आता है, बहुत अच्छा लगता बस बहुत है। अच्छा लगा, हाँ, ठीक है। thank you। সানরাইজ হোমস্টে, চলো এবার গাড়িতে উঠি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আমরা এক্সপ্লোর করেছিলাম তাবাকোশি, যেটা থাকছে নেক্সট এপিসোডে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও। আর এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিওস দেখতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।